সেটা ওই অন্ধকারে বাছা অসম্ভব। বলেই ফিয়া এক নিমেষেই ভেতরের পর্দাগুলো দু হাতে সরিয়ে দিল। রুমের সবটুকু অন্ধকার এক লহমায় উজ্জ্বল হয়ে দেয়ালে দেয়ালে আলো ছড়িয়ে পড়ল। থাই গ্লাসটা সজোরে ঠেলে গুরুত্বপূর্ণ কাজটায় ব্যস্ত হলো ফিহা। প্লেটটা নিয়ে চটপট ভাত মাখিয়ে মানুষটার ঠোঁটের কাছে এক লোকমা ধরল। ঠোঁট দুটো ফাঁক করে বহু যুগ পর কারো হাত থেকে খাবারটুকু খেয়ে নিল সাইদ। স্মৃতিতে ঝাপসা ঝাপসা মনে পড়ল, গ্লাস পরে থাকতে শেষবার বোধহয় মায়ের হাতে খেয়েছিল। এরপর আর কখনো খাওয়ার সৌভাগ্য হয়নি। দৃষ্টি নিচু করে কাটা হাতটার দিকে তাকায় সাইদ। তখনই ফিহা মাছ বাঁচতে বাঁচতে বলে, পুচকি পুচকি দুটো কাপকেক খেলে কি পেট ভরে? আপনি খালাকে ডেকে খাবারটা খেয়ে নিতে পারলেন না? আর শুনুন, আপনার আচরণটার জন্য মোটেও আপনাকে ক্ষমা করা হয়নি। আপনি শুধু শুধুই আমাকে অতগুলো ভাইয়ার জন্য অপমান করে দিলেন। আপনাকে আমি মানবতার খাতিরে এইটুকু সাহায্য করছি। আরো একটা কথা, এইভাবে অন্ধকার ঘরে থাকবেন না। সাইদ চুপচাপ কথাগুলো শোনার পর ধীরাজ গলায় বলল, লোকটা কি করে? এক পলকের জন্য হাত থামল ফিহার। নির্ঘাত টিচারের কথা জিজ্ঞেস করেছে সে। দ্বিতীয় লোকমাটা শূন্যে তুলে নিরুত্তর সুরে বলে, টিচার হন ইয়াসিন স্যার। ছোট্ট হাতের ছোট্ট লোকমাটা মুখে নিল সাইদ। চিবুতে চিবুতে বলল, কিসের টিচার? একটু দ্বিধায় পড়ল ফিহা। মাস্টার জেরা দেখে এখন ভয় পাচ্ছ। প্রাইভেট টিউটর শব্দটাকে বেশিরভাগ মানুষ ভবিতব্য জামাই গোছে কিছু ভেবে থাকে। এখানেও বোধহয় ভয়াবহ কিছু ভাবা হচ্ছে। ফিহা একটু চিন্তা করে স্বাভাবিক গলায় বলল, আমি ফিজিক্স সাবজেক্টে একটু দুর্বল। বাবা আমাকে ব্যাচে পড়তে দেয় না, এই জন্য বাবার আদেশে সবগুলো গ্রুপ সাবজেক্ট আমি মাপুর স্যারটার কাছেই পড়ে নিই। সুদক্ষ জবাবটার পর কিছুটা শান্ত দেখালো সাইদকে। সে নম্রভাবে খাবারটা খেয়ে আরেক লোকমার জন্য অপেক্ষা করছে। ফিয়াকে যখন দেখে স্যারের কাছে ত্রস্ত পায়ে চলে যেতে, তখন হতাশায় আরও একবার ডুব দিয়ে সেখান থেকে চলে যায় সাইদ। বাইরে থেকে দুটো মিনি সাইজের কাপকেক এনে চিলিকোঠার ঘরে চলে যায়। সবার আড়াল হয়ে ব্যক্তিগত ডায়েরিটা খুলে ঠিকই, কিন্তু ডান হাতে কলম চালানোর মতো অবস্থা তার ছিল না। এরপর সময় তালে তালে কখন যে মাথা নামিয়ে ঘুমের গভীরে ডুবে যায় তা এখন মনে পড়ছে না। হঠাৎ নীরবতার লক্ষ্য ভেদ করে ফিহাই প্রথম বলল, আরেক প্লেট আনি। পানির গ্লাসটা নিয়ে না ভঙ্গিতে মাথা নাড়ল সাইদ। বুঝিয়ে দিল সে আর খাবে না। অতিরিক্ত ক্ষুধায় সময় মতো না খেলে পরে গোগ্রাসে খাওয়ার মতো অবস্থাটা মরে যায়। পিয়া রুম থেকে বেরিয়ে যেতেই হঠাৎ হাঁসফাঁস ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল। মুখটা পিছু ফিরিয়ে পানি খাওয়ার মানুষটার দিকে চোখ তুলে তাকালো। হাতটা একবার ডক্টরের কাছে দেখিয়ে আনবেন। ওটা আপনার ডান হাত, আর আপনি ডান হাতি মানুষ। এরকম করে কাটাছেঁড়া বিষয়টা অবহেলা করবেন না, সামনে আপনার সমস্যা হবে। আমি সকলের কাছেই দুঃখিত। দরজাটা খুলে বেরিয়ে গেল ফিহা। চোখের সামনে শেষ বাক্যটুকু শুনে পানি খাওয়াটা স্থগিত করে আছে সাইদ। বুকের বাঁদিকে আবারও ধকধক হাতুড়ির মতো কঠিন করাঘাত হচ্ছে। অমীমাংসিত প্রশ্নের কাছে বসে আছে সাইদ, যার কোনো সূত্রপাত এখনো ধরতে পারেনি। কি হয়েছিল সেদিন রাতে? কি এসেছিল জানার কাছে? এটা বোঝার জন্য ঘণ্টাখানেক ধরে মাথা খাটাচ্ছে সে। বাঁ হাতে কালো মার্কার, সামনে একটি ক্যানভাসে খাটানো আয়তাকার সাদা বোর্ড। বোর্ডে ঠিক মাঝ বরাবর লম্বা রেখা টেনে দু অংশে বিভক্ত করা হয়েছে। ডান পাশে বড় বড় অক্ষরে ইনসিডেন্স লেখা, আর বাঁ পাশে লেখা ক্লুজ। এ দুটোর ছকের মাঝে কাজ করছে এখন। চোখে তীক্ষ্ণ দৃষ্টি সাদা বোর্ডের উপর বিধে আছে। বাঁ হাতের আঙুলে আঙুলে খেলা করছে মুখ খোলা মার্কারটি। মস্তিষ্কের প্রতিটি নিউরন যেন সচল কার্যক্ষমতা চালিয়ে গভীর কিছু ভাবছে এখন। কারা লেগেছে ওর পিছনে, এবং সেটা কি জন্য? একজন সদ্য কলেজ পড়ুয়া শিক্ষার্থীর পিছিয়ে হুঁশিয়ারির কারণ কি? কিছু একটা সাংঘাতিক কাহিনী সন্তর্পণে লুকিয়ে ছুপিয়ে আছে। গা ঢাকা দেওয়া গুপ্তচরের মতো কাজটা করছে কেউ। এভাবে পাক্কা খেলোয়াড়ের মতো কাজটা করা সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব না। এটার জন্য প্রয়োজন বুদ্ধি, ধৈর্য এবং কলাকৌশল পাকানোর মতো ক্ষিপ্র চিন্তা। উপস্থিত বুদ্ধি তো আছেই, সঙ্গে চালাকি, সাথে চালটাও বিদ্যমান। হঠাৎ ঠকঠক করে ঘরের দরজায় শব্দ হলো। সচেতন হয়ে সাদা বোর্ডটার উপরে পর্দা ফেল সাইদ। হাত দুটো কোমরের পেছনে আবদ্ধ করতে মার্কারের দৃশ্যটুকু আড়াল করে ফেলল। দরজা থেকে অনুমতির ভঙ্গিতে ক্ষমতাবান ব্যক্তির মতো বলল, কাম ইন। সহজত মিষ্টি হাসি দিয়ে মিষ্টি সুরে বললেন, বাবা কি ব্যস্ত আসুন?
এই একটা মানুষের কাছে কখনো দম্ভপূর্ণ আচরণ করে না সাহিল। মন থেকে গভীর শ্রদ্ধা করে সে। ছোটে মৃদু হাসির ছটা টেনে ভেতরে আসতে বলে। আসুন, আপনার জন্য অবশ্যই ফ্রি আছি। বলুন কি বলতে এসেছেন। সোফিয়া দরজা ছেড়ে ভেতরে ঢুকে বলেন, তুমি কি ফিহার ব্যাপারটা একটু দেখবা? মাইয়াটার উপর কোন জানোয়ারের জানি কোন নজর পড়ছে। ওর বাড়িতে কে জানি চোরের মতো আইছিল। আমার তো শূন্যই ডর লাগতেছে। চাই যুগ জামানা ভালো না, আবার মাইয়াটাও জোয়ান। এখন কি কখন কি হইয়া যায় কখন তো যায় না। এই বাড়িতে এখনো সমস্যা দেখা নাই, কিন্তু ঘটতে কতক্ষণ? সাহিল স্পষ্ট সুরে জানালো। আপনি কি চাচ্ছেন ওর ব্যাপারটা নিয়ে আমি কিছু করি? সোফিয়া দেরি না করে বললেন, এটা চাইতেছি। আর তোমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। এখন কথা হইল গিয়া, তুমি কি কাজটা করবা? আমি পুলিশের লোক না খালা, সাধারণ একটা জব করা মানুষ আমি। এ ধরনের প্রবলেমের জন্য পুলিশ র্যাব আছে। আপনি আপনার মাননীয় আপাকে বলুন সে যেন সোর্স খাটিয়ে কোনো একটা ব্যবস্থা করে দেন। আমি এসবের জন্য কিছু করতে পারবো না। সোফিয়া রুষ্ট হলেন। অনেক আশা নিয়ে সাইদের কাছে হাজির হয়েছেন। এই সমস্যাটার কুলকিনারা ধরবার জন্য চৌকস বুদ্ধি প্রয়োজন, যেটার জন্য তিনি এখন পর্যন্ত শুধু সাইদের মধ্যেই দেখে আসছেন। সোফিয়া আরও একবার মুখ তুলে আকুতি স্বরে বললেন, বাবা দেখো, আমি শুধু শুধু চিন্তা করতেছি না। তুমি এটা ভালো করেই জানো তোমার সফি খালা বেহুদা জায়গায় সময় নষ্ট করার মানুষ না। বিরাট কোনো কাহিনী না হইলে আমি মুখ বন্ধ কইরা সইরা যাইতাম, কিন্তু নাবিলার কথা শুনে মনটার ভিতরে কু ডাকতেছে। কোন চামারের বাচ্চা কামডা করছে এটাই তো জানি না। জিন আত্মা হইলে এইসব কাম করবো এটা হুদা কথা। জিন আইলে শরীর অসুস্থ কইরা দেয়, ইচ্ছা করলে মাইরাও ফেলায়, নাইলে অন্য কোনো কাম কইরা যাইতো। কিন্তু ওর কথা শুনে মনে হইতেছে এইখানে জটিল কিছু লুকাইয়া আছে। পুলিশের কাছে গেলে যদি মীমাংসা হইয়া যাইত, আমগো গ্রামে 3 খুনের মামলার আসামি হাত খালি খাইরা ঘুরে বেড়াইতো না। সোফিয়া নিজের মতামত জানিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির দিকে উত্তরের জন্য তাকিয়ে আছেন। আজও তার মুখটা সদা সর্বদার মতো নীরব। এটাকে বিচক্ষণতার কথা না বলে চিন্তাশীলতার কথা বলে বোধহয় খাপে খাপ মানায়। সাইদ এখন চিন্তাই করছে অবশ্য। সোফিয়ার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে স্পষ্ট সুরে জানালো, খুবই দুঃখিত, এই ধরনের কর্মকাণ্ডের প্রতি আমার বিশেষ কোনো আগ্রহ নেই। এই মুহূর্তে অফিসের কিছু ম্যাটার নিয়ে আমি বেশ ঝামেলার মধ্যে আছি, তাই কিছু করতে পারছি না খালা। আপনার আপা একজন রিনাউন্ড বিজনেসের মোস্ট পাওয়ারফুল ব্যক্তি। তার হাতে এমন কিছু কানেকশন নিশ্চয়ই আছে যেটা দ্বারা আমার চাইতেও দ্বিগুণ কাজ করার ক্ষমতা রাখেন। আমার মতো নর্মাল একজন চাকুরিজীবী ছেলের পক্ষে এগুলো দেখা সম্ভব না। পরাস্ত মুখে নিভে গেল সোফিয়া। আশাহত চোখে আর কিছু না বলেই বেরিয়ে গেলেন তিনি। অকপটে আচরণটার জন্য মনে মনে খারাপ লাগাটা বেড়ে গেল সাইদের। নিঃশব্দে শ্বাস ছাড়তেই সাদা বোর্ডটার দিকে ঘুরল। আগে সে যাচাই বাছাই করবে, প্রমাণ দাঁড় করাবে, কারো উদ্ঘাটন করবে, তারপর বিষয়টা সোফিয়ার কাছে বলতে যাবে। তার আগে তো অবশ্যই নয়। রাতের খাওয়াটা একটু আগেই শেষ হয়েছে সবাই এখন নিজ নিজ ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছে। আলোগুলো জ্বলছে ঠিকই, কিন্তু ঘুমের জন্য প্রস্তুত হয়নি। ফিহা হোমওয়ার্কের লেখাগুলো শেষ করে টেবিল থেকে কেবল উঠতে যাচ্ছিল, তখনই খাতার পাশে জোরে জোরে ফুল সাউন্ডে মোবাইল ফোনটা বাজতে লাগলো। ডিডি করে বিদঘুটে শব্দটা বদ্ধ ঘরে ফোনটা কানে চাপল। রুমের দরজাটা বন্ধ করে বিছানা ছাড়তে ছাড়তে বলে, কি রে সূর্য, কোন দিকে উঠলো? আজ তুই আমায় কল দিয়েছিস? আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা বল, কেমন আছিস? কলেজে যাস? কলটা দিয়েছে সাফা, ফিহার একমাত্র কাছের এবং প্রাণপ্রিয় বান্ধবী। সাফা কথা শুনে বেজার মুখে বলল, তুই তো নবাবজাদির বেটি, তুই আমাকে কল দিবি কেন? তুই তো আমাকে ভুলেই গেছিস। খালার বাসায় যে গেলি একটাবার কল দিয়ে বলেছিস কেমন আছিস দোস্ত? তোদের মতন কিছু ফ্রেন্ডের জন্য ফ্রেন্ডশিপটা এখন ব্রেকআপের মতন ফিল দেয়। ফিয়া বুঝতে পারলো সাফা রেগে আছে, অথবা কোনো কারণে বাফের সাথে খটোমটো কিছু চলছে। সে হাসি দিয়ে বলল, আরে অত চেতিস কেন? আমি কি ইচ্ছে করে কাজটা করেছি? এখানে এসে সব কিছু তো গোছগাছ করতে করতেই সময় তীর তীর করে চলে যায়, টেরই পাই না কখন সকাল হয় আর কখন রাত। আচ্ছা শোন না, কলেজে কিছু বলেছে? সাফা কোমর বেঁধে বলার জন্য উদ্গ্রীব হয়ে বলল, সেই জন্য তো তোকে বেহায়ার মতো আমি ফোনটা দিলাম। তুই এক খাটাস,
ফোন তো দূরে থাক, কবে যে খালার বাড়ি টপকালি সেটাও বললি না। সে কথা বাদ দে এখন, যে জন্য কল দিয়েছি সেটা শোন। কলেজ থেকে আগামী বুধবারে নবীনবরণের আয়োজন করছে, বিশাল বড় আয়োজন। কলেজের বড় গেট থেকে শুরু করে ভিতরে ছোট গেট পর্যন্ত বাঁশ টাঙ্গিয়ে সাজাচ্ছে। এবার নাকি আমাদের কলেজের জেলা পরিষদের লোকজন আসবে, সেই জন্য হেডমাস্টার তাদের জন্য হেভি প্রস্তুতি নিচ্ছে। আমি একটু আগে সুবর্ণা, রিমা আর ইলার সাথে কথা বললাম। সবাই শাড়ি কেনার জন্য এখনই লিস্ট করে ফেললো। আমাদের 5 জনের গ্যাংটা কিন্তু শাড়ি পরবে, এবং মধ্যে তুইও সামিল। কিরে, তুই শাড়ি পরবি না? দ্বন্দ্বে পড়ল ফিহা। এই জীবনে শাড়ি নামক বস্তুটির সাথে একেবারেই যোগাযোগ হয়নি। এমনকি ফিমাও শাড়ি পরাটা নিয়ে ব্যাপক নাক সিটকায়। শাড়ির মতো ফালতু অসহ্যকর পোশাক দ্বিতীয়টা হয় না। এটা নাকি মেয়েদের জন্য এক প্রকার অত্যাচার। পিয়া দ্বিধাগ্রস্তে বলল, আমি তো শাড়িটারই কিছু আনিনি, তাছাড়া আমার তো কোনো শাড়িও নেই, শাড়ি না পরলে হয় না। জোর দেখিয়ে বলল সাফা। চর লাগাবো, পরবি না মানে? আমরা সবাই শাড়ি পরে যাব আর তুই বসে বসে মুড়ি খাবি? তোর বড়লোক খালাকে বল এক্ষুনি একটা লাল টুকটুকে শাড়ি কিনে দিতে, সঙ্গে 2 মুঠো রেশমি চুড়ি, কানে মাঝারি সাইজের ঝুমকা, মাথায় পরার জন্য আর্টিফিশিয়াল ফুল মুটুক। যা, এটুকু খালার কাছে যেয়ে বল। তোর খালা না তোকে মেয়ের মতো আদর করে, তাহলে এইটুকু করতে সমস্যা কি? ফিহা নারাজ গলায় বলল, আমি পরবো না সাফা, প্লিজ। এইসব নিয়ে খামোখা লেকচার দিস না। খালামণি আমাকে আদর করে বলে তার কাছে এসব চাইতে হবে, এটা কেমন ধরনের লজিক হলো বল? সে আমাকে আদর করে বলে শাড়ি কিনে দেওয়ার সাথে সম্পর্ক কি? আমি কি আজাইরা জিনিস দিয়ে তার ভালোবাসা মাপবো? সাফা একটু দমে গেল। ভুল একটা কথা বলে ফেলেছে সে। কেন যে সঠিক কথাটা বলতে যেয়ে অন্য বাক্য বলে ফেলে। সাফা শুধরানোর গলায় বলল, আমি সেটা বলছি না, আমি শুধু বলছি খালা তো আমাদের আপন মানুষ। তোদের কাছে কিছু চাইতে তো কোনো ক্ষতি নেই, তাদের কাছে কিছু চাইতে তো কোনো ক্ষতি নেই। তাছাড়া আমিও তো আমার খালার কাছ থেকে প্রত্যেক ঈদে ঈদে জামা কাপড় নিচ্ছি, সেখানে তুই আবার সেলফ রেসপেক্ট বজায় রেখে এসবে আবদার করতে যাস না, সেটা তোর সমস্যা। কিন্তু এবার তো ওকেশনে উইশিল করতে পারিস। আমরা খুব এক্সাইটেড হয়ে শাড়িটা পরে চাচ্ছি দোস্ত, প্লিজ রাজি হয়ে যা। খালামণিকে বল কাজটা করে দিবে, অথবা আমরা এখান থেকে আম্মু একটা শাড়ি চুজ করে দা। দুইটা অপশন দিচ্ছি ফিহা, ভেবে দেখ কোনটা তোর জন্য বেস্ট। আজ রবিবার যাচ্ছে, অকেশনটা বুধবারে, একটু সময়ের ভেতর ডিসিশনটা নিয়ে ফেল। দ্বিধায় পড়ল ফিহা। চট করে শাড়ি পরার কথাটা বলবে কিনা বুঝতে পারছে না। একবার হলেও ব্যাপারটা নিয়ে খালামণি বা বড় আপুর সাথে খোলামেলা কথা বলা দরকার। ফিহা ঠোঁট কামড়াতে কামড়াতে বিছানা ঠিক করে বলল, তোকে আমি কাল বলি, আজ না একটু ভাবতে চাচ্ছি। চট করে বলে দিলে পরে দেখা গেল বিরাট সমস্যায় পড়লাম। আমি তো কোনো শাড়ি আনিনি, আবার ফিমাপো শাড়িটারি পরা নিয়ে খুব তাচ্ছিল্য করে। সবটা ভেবে দেখি কি করা যায়। ঠিক আছে, কালই জানা, বেশি দেরি করিস না। সব কিছু কনফার্ম থাকলে টাইমটাও ফিক্স করে দিস। এখন রওনা দিবি সেটাই বলে দিলে তো তোর জন্য নারায়ণগঞ্জ আসতে ইজি হবে। আচ্ছা, আমি জানাবো। আমি খালামণির সাথে কথা বলে দেখছি। এখন তাহলে রাখি, কাল সকালে দিকে কল দিচ্ছি। আল্লাহ হাফেজ। কলটা কেটে দিয়ে দারুণ চিন্তায় পড়ল ফিহা। এ কি মুসিবত! কলেজে নবীনবরণ হবার কথা প্রায় বাতিলই ছিল। মেয়েরাও আশাভঙ্গ করে মনক্ষুণ্ণ হয়ে এসব নিয়ে খুব রাগি। আজ সেখানে আবার হুট করে আয়োজনটা করছে কলেজ। পিয়া বোনের সাথে আলোচনার জন্য ফিমার রুমের কাছে ঠকঠক করে বলল, আপু আসবো? ভেতর থেকে বিরক্তিকর গলায় উত্তর আসলো, আয়। ফিমা মুখে শীট মাস্ক লাগিয়ে আলগা মুখোশের মতো পাতলা কিছু পরে আছে। চোখের বন্ধ পাতায় 2 টুকরো শশা রাখা। ফ্যানের নিচে নিবিষ্ট মনে রাত্রিকালীন রূপচর্চা করছে। ফিহা সামনে গিয়ে ভূমিকা ছাড়াই আসল কথাটা বলল, একটা ব্লান্ডার হয়ে গেছে আপু। কলেজে নাকি নবীনবরণ হবে। আমার সব বান্ধবীরা এখন শাড়ি পরে কলেজে যাবে, আর আমি কখনোই শাড়ি পরিনি। এখন কি করব আমি আপু? আমার তো কোনো শাড়িও নেই। ফিমা সবগুলো কথাই দুকারে শুনতে পেল। নিরুত্তাপ স্বরে দাপটের সাথে বলল, যাওয়ার দরকার নেই, বাসে থাকবি। বেলাল্লা পোনা করার জন্য কলেজের মাঠে কি করতে যাবি সেটা আমার জানা আছে। ওই কালীভূত সাফার বাচ্চা বলে দে তুই কোথাও যাচ্ছিস না। আবারও কর্ণ করে কালীভূত সম্বোধনটা শুনে
কষ্ট পেল ফিহা। মানুষের গায়ের রংটা চাপা বলে এইভাবে ছোট করার মানে আছে? কেউ যে ফিমাপু ইডেনের মতো ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করা সত্ত্বেও এরকম বিশ্রী ধরনের মন মানসিকতা পুষে রাখে। শোনো, তোমার ভেতর লজ্জার সেন্সরটা বাজেভাবেই নষ্ট আপু। এভাবে অশিক্ষিতের মতো মন্তব্য শুনে তোমাকে আমি ম্যাচিওর বলে মনে হচ্ছে না আমার। নিজের মুখে রূপচর্চা করছো ঠিকই, কিন্তু অন্যের গায়ের রং নিয়ে কিভাবে কথা বলছো তুমি? শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে যে ফারাকটুকু থাকে তা বোধহয় তোমাদের মতো মেয়েদের জন্য